আমরা ভাবনা পাকিস্তান কিন্তু প্রথম 10-এই রয়েছে, পাকিস্তান 9 নম্বরে সম্ভবত। এবার না শুনুন, পাকিস্তানের একটা সমস্যা আছে। হ্যাঁ, আই এম সরি, আপনি প্রশ্নটা পুরো করুন। পাকিস্তান 9 নম্বরে, সেক্ষেত্রে যদি বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান আর্মি যদি বাংলাদেশকে এগিয়ে দেয় বা তাদের অস্ত্রশস্ত্র বা যুদ্ধাস্ত্র যদি সরবরাহ করে, ম্যান পাওয়ারও যদি দেয় বাংলাদেশের হয়ে, তাহলে কি লড়াইটা আরেকটু কঠিন হয়ে যাবে? না, কোনো সুযোগই নেই, কোনো চান্সই নেই। কারণ ব্যাপারটা হচ্ছে, এটা ভাবতে হবে আপনার। দেখুন, পাকিস্তান 9 নম্বরে, পাকিস্তানের ইকোনমিটা দেখুন। আমি দুটো জিনিস বলেছি, মিলিটারি পাওয়ার এবং ইকোনমি। পাকিস্তানে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশই নেই। প্রত্যেক 6 মাস 1 বছরে করে যাচ্ছে, এবং যে ক্ষমতা থাকছে না তাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন কিনা জানি না, পাকিস্তানের যে শেষ আইএসআই এর চিফ ছিলেন তাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার মৃত্যুদণ্ডের জন্য সে অপেক্ষা করছে। এই তো পাকিস্তানের অবস্থা। এবং পাকিস্তান, আপনি মিলিটারি পাওয়ার একটা, পাকিস্তানের ইকোনমি দেখুন, এটা তো আমরা সারা পৃথিবী দেখছি। 10 কিলো আটার জন্য একজনকে খুন করে ফেলছে। বালুচিস্তানে ভয়ঙ্কর আগুন লেগে রয়েছে। সেখানে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশকে কি সাপোর্ট করবে পাকিস্তান? পাকিস্তানকে যে যারা চালাচ্ছে সন্ত্রাসবাদী গ্রুপগুলো, আল কায়দা বলুন, লস্কর তৈবা বলুন, বা জৈশ এ মোহাম্মদ বলুন, বেসিক্যালি এই তিনটেই। এবং কিছুটা দেশ পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। ওরা ইন্ডিপেন্ডেন্টলি যা করার সেটা বাংলাদেশে করছে, ওরা এদের সঙ্গে মিলেমিশে করবে না। এই জায়গাটাতে একটা সন্ত্রাসবাদ একটা আলাদা প্রশ্ন, কিন্তু সরাসরি যেটা কনভেনশনাল ওয়ারফেয়ার, বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে পাকিস্তান করার চেষ্টা করবে। নিজেরা জড়াবে না, কারণ ওরা জানে আমাদের যে অর্থনীতি, এরপর যদি আমেরিকা এমবার্গো দিয়ে দেয়, ডিক্লেয়ার করে দেয়, আমরা না খেয়ে দেশটা 1 বছরের মধ্যে। যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াইটা শুরু হয়েছিল, তখন কি কেউ ভেবেছিল যে ইউক্রেন এতদিন পর্যন্ত পুরো বিষয়টাকে চালিয়ে নিয়ে যেতে পারবে? এখনো তো চলছে, যুদ্ধ পরিসমাপ্তি এখনো হয়নি। না, এটা দেখুন, আপনি এটা দেখতে হবে যে ইউক্রেনের ইকোনমিক পাওয়ার কিন্তু সাংঘাতিক ছিল। কারণ সারা বিশ্বের গম আর ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, ইউক্রেন একটা মেজর পোর্শন সাপ্লাই করে। ইউক্রেনের অর্থনৈতিক তাকত প্রচন্ড ছিল, নাম্বার 1। নাম্বার 2, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সমস্যাটা কোথায়? কিছুটা ভূখণ্ড নিয়ে। আর দ্বিতীয়, ইউক্রেন চেষ্টা করছিল ন্যাটো গ্রুপে যাওয়ার জন্য। ন্যাটো, যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোতে গেলে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সঙ্গে যদি একটা চুক্তি করতে পারে ইউক্রেন, তাহলে কিন্তু রাশিয়ার পক্ষে ভবিষ্যতে ইউক্রেন অ্যাটাক করা বা ভূখণ্ড দখল করা এটা সম্ভব হবে না অত সহজে। কারণ যেহেতু চুক্তিভুক্ত দেশ ন্যাটো গ্রুপের, আমেরিকা, পশ্চিম ইউরোপ সরাসরি প্রত্যক্ষভাবে ইউক্রেনের সঙ্গে দাঁড়িয়ে যাবে। তো এখানে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে কোন গ্রুপ রয়েছে? টেরোরিস্টরা পেছনে থাকবে, তারা সামনে আসতে পারে না। আপনি নিশ্চয়ই জানেন যে আরো একটা শিপ এসে ভিড়েছে, এবং বাংলাদেশের সাংবাদিকরা তারা বলছেন যে মোট 3টে শিপ এখনো পর্যন্ত এসেছে, এবং তার মধ্যে 367টা কন্টেনারের হিসেব তারা দিচ্ছেন, এবং বলছেন 150টা তারা জানেন যে কি এসেছেন। বাকি কন্টেনার কোথায়, কোনো রকম কোনো তাদের পাত্তা নেই, এবং কি ছিল সেটাও জানা যাচ্ছে না। তাহলে কি পাকিস্তান অস্ত্র পাঠানো অনেক আগে থেকেই শুরু করে দিল? না, এই আবার বলছি যে এই যে পাকিস্তান যেটা করতে পারে সেটা পাকিস্তান করছে। পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ কিন্তু করছে না। 62-65 পরে এবার কার্গিলটাও কিন্তু ওই প্রক্সি ওয়ার, ছায়া যুদ্ধ। ওখানে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে দিয়েছিল এবং আর্মিকে সিভিল ড্রেসে পাঠিয়েছিল। পাকিস্তান আর্মি কিন্তু ওখানে সরাসরি ইউনিফর্ম পরে এসে লড়াই করেনি। পারভেজ মুশারফ তো সরাসরি অগ্রাহ্য করেছিলেন, অস্বীকার করেছিলেন যে না, আমরা তো কোনো যুদ্ধ করছি না, কারণ সিভিল ড্রেসে পাঠিয়েছেন। এটাকেই বলা হয় প্রক্সি ওয়ার। এখন পাকিস্তান যেটা করছে, বাংলাদেশের মধ্যে দিয়ে অস্ত্র পাঠাচ্ছে, এক্সপ্লোসিভ পাঠাচ্ছে। ভারত বাংলাদেশের যে বিস্তীর্ণ বর্ডার, এই যে বর্ডার স্টেট গুলো রয়েছে, পশ্চিমবঙ্গ, মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই বর্ডার এরিয়াতে এরা বড় রকমের ব্যাপক নাশকতা করার চেষ্টা করছে, এটাতে কোনো ডাউট নেই। এবং তার জন্যই যে সমস্ত অস্ত্রশস্ত্র আসছে বা এসআই লোকজন আসছে এদের ট্রেনিং এর জন্য, প্ল্যানিং এর জন্য, বা সরাসরি সন্ত্রাসবাদী গ্রুপগুলো ঢুকে গেছে, সেটা কিন্তু একটা খুবই খুবই খুব ক্রিটিক্যাল ব্যাপার। ওটা নিয়ে আমাদের একটা চিন্তা রয়েছে। আর উই আর নট ওয়ারিড অ্যাবাউট চিন্তার বিষয় এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এরপরে যে পশ্চিমবঙ্গে না এই ধরনের কোনো জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পায়, এবং দেখা গেল যে সত্যি সত্যি ক্যানিং থেকে একজনকে গ্রেফতার করা হলো, মুর্শিদাবাদে বেশ কয়েকজন ধরা পড়লো। এখানে কি কোথাও আইএসআই এর মদত রয়েছে বলে মনে হচ্ছে? কারণ এই যে স্লিপার সেলের সদস্যরা উদ্ধার হচ্ছে এবং তার মধ্যে একজন অ্যাক্টিভ সদস্য। দেখুন, পশ্চিমবঙ্গে যেটা উদ্ধার হয়েছে বা দুজন যে ধরা পড়েছে, 2 বা 8 জন 10 জন,
একটাতে তো আসাম পুলিশ এসে এসটিএফ তারা করেছে হরিয়ারপুরে, ক্যানিং এ একটা জম্মু কাশ্মীর পুলিশ ইনভলভ হয়েছে। আমি তো বারবার বলেছি, আবার বলছি, এইরকম কিন্তু পুরো পশ্চিমবঙ্গে স্লিপার সেল ছড়িয়ে রয়েছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ শুধু আইএসআই নয়, সমস্ত যে টেরর অর্গানাইজেশন গুলো তারা তাদের স্লিপার সেল কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে বহুদিন ধরে ধীরে ধীরে গত 10, 12, 15 বছর ধরে তারা কিন্তু বিস্তার করেছে। যারা ধরা পড়ছে এগুলো একটা দুটো ধরা পড়ছে। আমি যেটা বারবার বলেছি, যদি মানুষ সচেতন না হয়, পুলিশ প্রশাসন যদি পশ্চিমবঙ্গে এখনো জেগে না ওঠে, গুলশান কলোনি বা হরিয়ারপুর, ক্যানিং সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে। বিপদ ওইটাতে। আমি যুদ্ধ নিয়ে ভয় পাই না, এটাকে নিয়ে আমি চিন্তিত। কারণ সন্ত্রাসবাদ হলে যদি যুদ্ধ হয়, বর্ডারে কিন্তু দুটো আর্মির মধ্যে যুদ্ধ হচ্ছে, ইকোনমিতে ইনডাইরেক্ট এফেক্ট পড়ছে, কিন্তু দুটো আর্মির মধ্যে লড়াই হচ্ছে। আর্মির লোকরা আমরা প্রাণ দিতেও জানি, প্রাণ নিতেও জানি, কিন্তু যদি টেরর অ্যাটাক হয় তাহলে সাধারণ মানুষের প্রাণ যাবে, সেটা বেশি ভয়ঙ্কর। ঠিক, ওটা একটা চিন্তার বিষয়। অর্থাৎ আপনি বলছেন যে বাংলাদেশের এই যে লুঙ্গি কমান্ডো বাঁশের বন্দুক নিয়ে তাদের সার্জিক্যাল স্ট্রাইক করার কোনো ক্ষমতা নেই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, তাহলে বাংলাদেশের এই আস্ফালনের কারণটা কি? কি করতে চলেছে তাহলে তারা? এই যে একটা নোট পাঠানো, হাসিনাকে রিটার্ন দেওয়া, আসল উদ্দেশ্যটা কি? না দেখুন, আসল উদ্দেশ্য, আবার বলছি, বাংলাদেশে নিজের কোনো আসল উদ্দেশ্য নেই। আসল উদ্দেশ্য সন্ত্রাসবাদী গ্রুপগুলোর, আসল উদ্দেশ্য দেশের, আসল উদ্দেশ্য লস্করে তৈবার, আসল উদ্দেশ্য হচ্ছে আল কায়দার। তাদের যে প্ল্যান, পূর্ব খোরাসান বা ইস্ট পাকিস্তান স্বাধীন বানিয়ে দেওয়া, বা পূর্ব খোরাসান যেটা দেশের পরিকল্পনা, তার জন্য তাদের চাই ভারতের যে এই বিস্তীর্ণ বর্ডার, বাংলাদেশের বর্ডারে এই 3টে 4টে 5টা স্টেট, সেখানে এমন সিচুয়েশন ক্রিয়েট করা যে ভারতের সংখ্যালঘু বরং সংখ্যাগুরু এক সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হবে, এই সীমান্তবর্তী এলাকাতে সাংঘাতিক ডিস্টারবেন্স ক্রিয়েট করা হবে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হবে। আমরা লুঙ্গি পরা ওই বাঁশের কঞ্চি নেওয়া লোকজনদের দেখে আমরা না হেসে, আমরা যদি বিপদ সম্পর্কে সচেতন হই, আমার মনে হয় সেটাই কিন্তু আমাদের সঠিক কাজ হবে। আন্ডার এস্টিমেট করতে নেই, কারণ টেরোরিজম যে কোনো জায়গায় হতে পারে, সেটা আমরা দেখছি। ক্যানিং এ পাশের বাড়ি থেকে লোকে তুলে নিয়ে গেলে প্রতিবেশীর প্রথম রিয়াকশন, আরে বাবা আমরা তো জানতামই না এরকম ভাবে করবে। আরে বাবা, ওই ছেলেটা কি ওখানে আইএসআইএস বা দেশের পোশাক পরে আসবে, না তালিবানদের মতো ঘোড়া নিয়ে আসবে? কিন্তু সাধারণ মানুষের ভিড়ে বেঁচে থাকবে, এবং যতক্ষণ না সে কোন রকম আক্রমণ করছে বা অ্যাক্টিভেটেড হচ্ছে, ততক্ষণ বোঝা যাবে না। এটা ভয়ঙ্কর চিন্তার বিষয়। এটার জন্য জনসচেতনতা ছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গ প্রশাসন, রাজনৈতিক দল, পুলিশ সবাই যদি এখনো জেগে না ওঠে, অনেক দেরি হয়ে যাবে। আন্ডার এস্টিমেট করবেন না, আমাদের অ্যালার্ট থাকতে হবে। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি জানালেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন প্রাক্তন